শিশুরা নিষ্পাপ। শিশুদের কাছে গেলে একটা অদ্ভুত প্রশান্তি অনুভূত হয়। শিশুদের হাসিতে পৃথিবী হেসে ওঠে। শিশুদের মন খারাপ হলে পৃথিবীর মনও বিষণ্ণ হয়। শিশুদের হাসি, কান্না, আহ্লাদ, আবদার যেমন আমাদের ভালো লাগে, তেমনি ভালো লাগে প্রকৃতিরও, এবং হয়তো ভালো লাগে অপ্রাকৃত কোনো কিছুর কাছেও। শিশুদের কাছে সবই খেলার বস্তু, কিন্তু তার নিষ্পাপ মন জানেই না কি খেলায় মেতে উঠেছে সে। হতে পারে সে এক মৃত্যুর খেলা, যে খেলার শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। অতি প্রাকৃত কোনো কিছু নজর পড়লে সেই নজরকে আমরা খারাপ নজর বলি। কালো নজর এমন অনেক নামই দিই। কেউ কেউ বিশ্বাস করি, কেউ কেউ বিশ্বাস করি না, কিন্তু তাতে কি আদৌ সেই নজরের কিছু আসে যায়? পুতুল, মামুনি, কোথায় গেলে মা? এই তো মামুনি। শোনা বাচ্চাটা আমার। কি করো মামুনি? খেলছি। কি খেলে আমার মামুনিটা? মেহমান মেহমান খেলি। আচ্ছা পুতুল সোনা আমার, এখন একটু খেয়ে নাও মা। না, আমি খাবো না, আমি খেলবো। না মা, একটু খেয়ে নাও, তারপর আমরা একসাথে খেলবো। হ্যাঁ না, আমি খাবো না। আমার পুতুল মামুনির জন্য আজকে কি বানিয়েছি জানো? কি? সিরেলা স্ট্রবেরি ফ্লেভার। খাবো, আমি এখনই খাবো। দিচ্ছি তো মা, এখানে একটু বসো, আমি নিয়ে আসছি। কি মজা, কি মজা, আমি স্ট্রবেরি ফ্লেভারের সিরাপ খাবো। তোর জ্বর কমলো দিদি? এই তো কমেছে। পুতুল ঘুমালো? হ্যাঁ, ওই কি যেন আঁকাআঁকি করতে করতে রং টং মাখিয়ে নিয়ে ওভাবেই ঘুমিয়েছে। এভাবে আর কতদিন দিদি? কিভাবে? দিদি, তুই খুব ভালো করে জানিস আমি কি বলছি। কেন এসব কথা বলিস বলতো? জানিস তো এসব কথা এখন আর আমার ভাল লাগে না। নিজের জীবনটা এভাবে কেন শেষ করে দিচ্ছিস দিদি? কি উল্টাপাল্টা কথা বলিস? জীবন নষ্ট করব কেন? আমি তো ভালোই আছি রে। এটা কি কোনো জীবন হলো দিদি? তোর বয়স কত বলতো? আর পুতুলের বাবা চলে গেছে আর 4 বছর হয়ে গেছে। আর কত বল? চলে গেছে, মরে তো যায়নি। দিদি, আমি আজও বিশ্বাস করি ও আসবে। আসবে না দিদি, সে কোনোদিন আসবে না। সে ওখানে ভালোই আছে আরেকজনের সাথে। তুই কেন তোর জীবনটা নষ্ট করছিস? ও যদি অন্য কোথাও গিয়ে ভালো থাকে, থাকুক না। এসব আবেগী কথা দিয়ে জীবন চলে না দিদি। তুই একটু বোঝার চেষ্টা কর প্লিজ। তুই আরেকটা বিয়ে কর। আমার জীবনে বিয়ে, সংসার এগুলো একবারের জন্যই ছিল। আমি সারা জীবন তার জন্য অপেক্ষা করব। যদি কোনোদিন ফেরে, সেদিন এসে যেন ওকে ফিরে না যেতে হয়। ও আমাকে যেখানে যেভাবে রেখে গেছে সেভাবেই যেন পায়। আর তাছাড়া আমার কাছে তো পুতুল আছেই, আমার বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ। পুতুলের চোখ, মুখ, নাকে আমি ওর ছায়া পাই। তুই খুব অদ্ভুত মানুষ দিদি, আমি তোর মতো মানুষ দেখিনি রে। এখন তাড়াতাড়ি খেয়ে নে, খাবার প্লেটেই ঠান্ডা হয়ে যাচ্ছে। নীলা বর্মন। মানুষটাকে দেখলে বোঝা যায় না তার ভেতর বাহির। মেয়েটার বয়স খুব বেশি নয়, অথচ চোখে মুখে এক পৃথিবীর ক্লান্তি। তবু সে ক্লান্তির রেখা ভেদ করে বেরিয়ে আসছে নীলার কাটা কাটা চোখ, নাক, মুখ। ছোটবেলায় নীলা মাকে হারিয়েছে, তার কিছুদিন পরে বাবাকেও। তারপর ছোট বোনকে নিয়েই নীলার সংসার শুরু হয়। ইউনিভার্সিটিতে উঠে দেখা হয় রিমনের সাথে। বাবা মা নেই, নিজের যাবতীয় দায়িত্বের সাথে সাথে ছোট বোন মিষ্টির ভার তার কাঁধে। এর মাঝে সে একটু আস্থার জায়গা খুঁজে পায় রিমনের কাছে। ভার্সিটির পড়াশোনা শেষ করে তারা বিয়ে করে। রিমন অসম্ভব ভালো একটা মানুষ। রিমন যেন তার জীবনে এসেছে দেবদূত হয়ে। তাদের একটা ফুটফুটে মেয়েও হয়। তারপর একদিন সবকিছু বদলে যায়। কাউকে কিছু না বলে রিমন চলে যায়। সে কেন চলে যায় সে প্রশ্নের উত্তর নীলা আজও পায়নি। অনেক চেষ্টা করে রিমনের সাথে আর কোনো যোগাযোগ করতে পারেনি সে, কিন্তু নীলা আজও বিশ্বাস করে রিমন একদিন ফিরবে। চলে যাওয়ার মাস 2 পর রিমন একটা চিঠি পাঠিয়েছিল। সে বিয়ে করেছে। এরপর আর নীলা কোনো যোগাযোগ করার চেষ্টা করেনি। মেয়ে পুতুলি এখন নীলার পুরো পৃথিবী। নীলার বাবার একটা বাংলো ছিল। বিয়ের শুরুর দিকে নীলা রিমন সেখানেই থাকতো।
এরপর রিমনের চাকরির জন্য তাদেরকে সেখান থেকে চলে আসতে হয়। এরপর অনেক দিন সেই বাড়িটা খালি পড়েছিল। এখন নীলা সিদ্ধান্ত নিয়েছে পুতুলকে নিয়ে সে ওখানেই যাবে, আর সাথে মিষ্টিও থাকবে। দিদি, ওই বাড়িতে যাওয়া কি খুব জরুরি? কেন রে? বাড়িটাতে তো তোরও অনেক স্মৃতি আছে। আগে বাবা মা আমরা সবাই হলিডে হলে ওখানে যেতাম। বাড়ির সামনে সুইমিং পুলটার কথা মনে আছে তোর? মামুনি, আমিও সুইমিং পুল। হ্যাঁ মা, আমরা সবাই যাব। তুই কি বলতে চাচ্ছিস বাবার স্মৃতি ওখানে আছে তাই যাচ্ছিস দিদি? আমার সাথে কেন মিথ্যে বলছিস বলতো? দেখ মিষ্টি, তুই এখন বড় হয়েছিস, নিজের ডিসিশন নিজেই নিতে পারিস। তুই যদি না যেতে চাস তাহলে থাক এখানেই। আমি তো এই বাড়িটা ভাড়া দিইনি এখনো, তুই থাকলে থাক। এটা তুই কেমন কথা বললি দিদি? আমি কি একবারও বলেছি যে যাব না? আমি তোর জন্য বলছি। তুই ওখানে গেলে সারাক্ষণ পুতুলের বাবার কথা বলবি, সব সময় বিষণ্ণ থাকবি। এসবের এফেক্ট যে পুতুলের উপরও পড়ে সেটা কি তুই বুঝিস? তুই তো আছিসই, আমার কিছু হলে তুই ওকে দেখে রাখিস। আর তাছাড়া পুতুল আমার চেয়ে তোর সাথেই বেশি সময় কাটায়। দেখ, যা ভালো মনে হয় তাই কর। পুতুল, এদিকে এসো। মিষ্টি খেলছি তো আমি। একটু খেয়ে নাও মামুনি, তারপর খেলো। না, আমি খেলবো। এত জেদি হয়েছে না মেয়েটা। তুই বস, আমি ওকে খাইয়ে আসি। আর শোন, আমরা 2-3 দিনের মধ্যেই যাব। তুই সব গুছিয়ে নে, অনেক জিনিসপত্র কিন্তু। তুই টেনশন করিস না, সব হয়ে যাবে। আর বাঁধনকেও আসতে বলিস তো, ও আসলে একটু হেল্প হবে। আচ্ছা। হ্যালো। কি করো? না, কিছু না। আচ্ছা শোনো, দিদি তোমাকে একবার আসতে বলেছে। কেন? তা সুমতি ফিরল? বোনকে আর কতদিন ঘরে রাখবে? উফ বাঁধন, তোমার শুধু এসব কথা। আমি সারা জীবন পুতুলা দিদির সাথেই থাকবো। তাহলে তো ঝামেলা চুকেই গেল। আমি ঘরে জামাই থাকবো। সেসবই ভাবতে থাকেন আপনি। এখন শোনেন, দিদি আসতে বলছে কারণ আমরা রানীপুর শিফট হচ্ছি। কি শিফট হচ্ছে মানে? আমাকে জানাওনি তো? এখন তো জানালাম। মিষ্টি, এটা কোনো কথা হলো? তুমি চলে যাচ্ছ সেটা আমাকে আগে জানাবে না? আর হুট করে অত দূর যাওয়ার প্ল্যান করলে কেন? আমি করেছি নাকি? দিদি জেদ করছে যাবে। আমি দেখা করব কিভাবে অত দূর গিয়ে? সেসব পরে হবে, কাল চলে এসো সকাল সকাল। কালই আমরা শিফট করব। আচ্ছা ঠিক আছে, কাল সকালে আসছি। পুজোর সময় হচ্ছে, দিদি চিল্লাবে। আমি যাই। হ্যাঁ। মামুনি, আলো কত তুল? এই তো মামুনি, আর একটু। মামুনি, ক্ষুধা। মিষ্টি, বাবুর খাবারের ব্যাগটা কোথায় রে? দেখ, ওখানেই আছে দিদি। দিদি, ওখান থেকে ট্রান্সপোর্ট কেমন বলতো? মানে আমার ভার্সিটি আসা যাওয়া করার ব্যবস্থাটা কি? ওসব নিয়ে চিন্তা করিস না। আমাদের রামু কাকা ছিল না? কে? ওই বুড়ো লোকটা? বুড়ো বলছিস কাকে রে? সে এখনো আছে, আমাদের বাড়িটা দেখাশোনা করে। ওনার সাথে কথা হয়েছে, উনি সব ব্যবস্থা করে রেখেছেন। আমাদের থাকা খাওয়া, বাজারঘাট, তোর ভার্সিটিতে যাওয়া আসা, সব ব্যবস্থা উনি করবেন। যাক, বাঁচা গেল। কি রে, বাঁধন এলো না? আসছে তো, পেছনেই আছে। ওর বাইক নিয়ে আসছে তো। এবার বিয়ে শাদী করে ফেল, আমি একটু বেঁচে যাই। হ্যাঁ, বিয়ে করে তোমার মতো অবস্থা হোক। আমি ওসবের মাঝে নেই। তোমাকে আর পুতুলকে নিয়ে আমি বেশ ভালো আছি। মিত্তির বিয়ে, মিত্তির বিয়ে। পুতুল, পৌঁছে গেছি। আমি সুইমিং পুল। না, কোনো সুইমিং পুলে যাওয়া যাবে না এখন। গিয়ে ঘুমিয়ে পড়বে, অনেক জার্নি হয়েছে আজ। ঘুম থেকে উঠে তারপর সুইমিং পুল। না, আমি এখনই সুইমিং পুল। এমন কর না মামুনি, মাসির কথা শুনতে হয়। তুই আল্লাহ দিয়ে দিয়ে মেয়েটাকে মাথায় তুলেছিস দিদি। সেসব পরে দেখা যাবে, এখন চল তো। বাড়িটার নাম শান্তিনীড়। বাড়িটার আশেপাশে খুব একটা মানুষজন নেই, অনেক দূরে কিছু ঘরবাড়ি। নীলা এই বাড়িতে এসেছে প্রায় 5 বছর পর। বাড়িটার সবকিছু আগের মতোই আছে, তবু বাড়িটাকে কেমন যেন অচেনা লাগছে নীলার। কি যেন একটা আছে অথবা কি যেন একটা নেই। এমন দোটানার মাঝে
মেয়েকে নিয়ে শান্তিনীড়ে ঢুকল নীলা আর মিষ্টি। জঙ্গলবাসীরা সব কই গেল? কে আপনি? যে আমি মিষ্টির কাছে এসছি, ওনাকে গিয়ে বলুন বাঁধন এসছে। রামু কাকা, ওকে আসতে দাও। এমন গাব্বার সিং এর মতো মানুষটাকে, লাল লাল চোখ, ইয়া বড় বড় মোচ। সেসব পরে, এটা তোমার আসার সময় হলো? দিদি বারবার খুঁজছে তোমাকে। আরে তোমাদের বাড়ির কাছে এসে বাইক নষ্ট হয়ে গিয়েছিল। আশেপাশে একটা বাড়িঘর তো দূরের কথা, মানুষের পায়ের ছাপ পর্যন্ত নেই। শহর ছেড়ে এরকম একটা জায়গায় আসার কোনো মানে হয়? আমি তো দিদিকে বলতে বলতে টায়ার্ড, এখন তুমি বলে দেখো যদি গতি ফেরে। এখন উপরে চলো, অনেক কিছু গোছানো বাকি আছে। দিদি, এখানে তুই কতদিন থাকবি বলতো? আসতে না আসতেই শুরু হয়ে গেল। তোকে না বলেছি আমি আর এখান থেকে যাব না। তোর যদি যাওয়া আসার সমস্যা হয় তাহলে তুই আমাদের ফ্ল্যাটেই চলে যা, আমি টুলেট নামিয়ে দিতে বলছি। বারবার এরকম সেন্টিমেন্টাল কথা বলিস না তো। আমি তো বলেছি তোকে আর পুতুলকে রেখে আমি কোথাও যাব না। যাবি না বললে হবে? বাঁধন ছেলেটা তো ভালোই, এবার তুই সেটেল হবার কথা চিন্তা কর। সব সময় সব কথা ভালো লাগে না দিদি। দে ফ্লাওয়ার ভাসটা দে তো। বাঁধন কি চলে গেছে? হ্যাঁ, ওর বাসা থেকে ফোন এসেছিল যে ওর বাবাকে নাকি ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। আমাকে কিছু না বলেই চলে গেল? আরে না, তোমাকে খুঁজছিল যাওয়ার সময়। তুমি পুতুলকে ঘুম পাড়াচ্ছিলে তো, তাই তোমাকে ডাকতে নিষেধ করলাম। ও ভালো কথা মনে করেছিস, পুতুলের খাবার সময় হয়ে গেছে। পুতুল, আরে পুতুল কই গেল? এইখানেই তো ছিল। একটু দেখ তো বাইরে গিয়ে। চিন্তা করো না, হয়তো এখানেই কোথাও খেলছে। আজকে এসেছি এখানে, নতুন বাড়ি 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 গেলে সমস্যা হয়ে যাবে। তুমি টেনশন করো না, আমি খুঁজে নিয়ে আসছি। পুতুল, পুতুল, এই পুতুল। এই মেয়েটাকে নিয়ে আর পারা যাচ্ছে না, মনে হয় বাড়ির বাইরের দিকে গেছে। আচ্ছা চল দেখি। পুতুল, এই পুতুল, পুতুল তুই এখানে বসে কি করছিস? তোকে না বলেছি একা একা সুইমিং পুলের ধারে আসবি না, এক্ষুনি তো পানিতে পড়ে যেতি। মা আমি তো খেলছিলাম। এত বড় বাড়িতে কোথাও খেলার জায়গা পেলি না? আর একদিন যদি কাউকে বলে না আসিস। আহা দিদি, ও তো ছোট মানুষ, খেলতে খেলতে চলে এসেছে হয়তো। পুতুল চলো মামুনি, ভিতরে চলো। না আমি যাব না। দেখেছিস কেমন জিদ করছে? তোর আহ্লাদ পেয়ে পেয়ে এমন হয়েছে। এই সন্ধ্যাবেলা এখন সুইমিং পুলে খেলবে? আহ দিদি, তুই যা তো ভেতরে যা, আমি নিয়ে আসছি ওকে। পুতুল মামুনি, এখন ভেতরে চলো, কাল এসে আবার খেলো, না হলে মা অনেক বকা দেবে। মামুনি এত রাতে তো বাইরে থাকে না। মামুনি, আমাদের নতুন বাড়িতে বাবা আসবে না? আসবে মা। বাবাকে বলো না একটু তাড়াতাড়ি আসতে। আচ্ছা মা, বলবো। বাবা আসলে খুব মজা হবে। আচ্ছা মামুনি, বাবা সব সময় থাকে না কেন? বাবাকে আমার সাথে রেগে আছে? না মা, তোমার সাথে কি কেউ রেগে থাকতে পারে? তোমার বাবা হয়তো আমার উপর রেগে আছে। কেন মামুনি, তুমি কি করেছ? বাবা তোমার উপর কেন রেগে আছে? জানি না তো মা, তুমি এখন ঘুমো। না, বাবা না আসা পর্যন্ত আমি ঘুমাবো না। তুমি ঘুমো, ঘুম থেকে উঠতে উঠতে বাবাকে বলবো আসতে। সত্যি? হ্যাঁ, এখন ঘুমা মামুনি। আচ্ছা। পুতুল, পুতুল, এই যে পুতুল, এসো পুতুল। না, আমি যাব না। আমরা অনেক খেলবো, চলো আমার সাথে চলো। মা বকা দেবে তো। তুমি কাল এসো, আমরা কালকে খেলবো। কেউ কিচ্ছু বলবে না, চলো আমার সাথে। পুতুল, কি অদ্ভুত স্বপ্ন। স্বপ্নটা খুব অদ্ভুত। এমন স্বপ্ন নীলা এর আগে কখনো দেখেনি। মেয়েকে নিয়ে তার এমনিতেই দুশ্চিন্তার শেষ নেই। এমন স্বপ্ন দেখে নীলার হাত পা হিম হয়ে যায়।
ঘুম থেকে উঠে দেখে পুতুল তার পাশেই। ঘুমোলে মেয়েটাকে ছোট্ট একটা পরীর মতো দেখায়। পুতুলকে দেখে কিছুটা স্বস্তি পায় নীলা, কিন্তু দরজার কাছে চোখ যেতেই আবার হাত পা হিম হয়ে আসে নীলা। সে স্বপ্নে যেমন দেখেছে দরজাটা ঠিক ততটাই খোলা। ওদিকে তাকালেই মনে হচ্ছে এই মাত্র কেউ একজন ওখানে দাঁড়িয়েছিল। কিন্তু নীলার খুব ভালো মনে আছে ঘুমানোর সময় সে দরজাটা আটকিয়ে ঘুমিয়েছিল। পুতুল হবার পর থেকে সে কখনই দরজা খুলে ঘুমায় না। নীলা ভাবলো মিষ্টি হয়তো এসেছিল। সে উঠে মিষ্টির ঘরের দিকে গেল। মিষ্টির ঘরে যাবার সময় নীলার বারবারই মনে হচ্ছিল কেউ ওর পিছু পিছু যাচ্ছে। নীলা দুবার পিছন ফিরে তাকালো, কিন্তু কোথাও কেউ নেই। নীলা ভাবলো নতুন বাড়ি, নতুন জায়গা, তাই হয়তো এমন হচ্ছে। সে সোজা মিষ্টির ঘরে চলে গেল। মিষ্টি, 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 কি রে মিষ্টি, এমন চমকে উঠলে যে? ঘেমে তো পুরো বিছানা ভিজিয়ে ফেলেছিস। কি রে, কি হয়েছে? দিদি, দিদি, পুতুল, পুতুল কোথায়? পুতুল তো ঘরে ঘুমোচ্ছে। উফ, তুমি ওকে একা রেখে কেন এসছো দিদি? ওকে তো নিয়ে যাবে, ওই মহিলাটা ওকে নিয়ে যাবে। কোন মহিলা? ওই যে তোমার ওই দরজার সামনে এসেছিল ওই মহিলাটা। তুই মনে হয় স্বপ্ন দেখেছিস। কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব? আমরা দুজনই একই সময় একই স্বপ্ন কি করে দেখব? মানে কি দিদি, তুইও এমন স্বপ্ন দেখেছিস? হ্যাঁ, এবং আরো একটা বিষয় আছে, শুনলে তোরও খুব অবাক লাগবে। কি? আমি স্বপ্নে দেখলাম একটা মহিলা দরজার বাইরে দাঁড়িয়ে আছে, পুতুলকে ডাকছে। আমি আমি তাড়াহুড়ো করে উঠলাম, পুতুল ঘুমোচ্ছিল আমার পাশে। তাই ভাবলাম যাক, তেমন কিছু না, স্বপ্নই দেখেছিলাম। কিন্তু জানিস তো, যখনই দরজার দিকে তাকালাম দেখি দরজাটা খোলা। কিন্তু তুই তো কখনো পুতুলকে নিয়ে দরজা খুলে ঘুমাস না দিদি। সেটাই আমারও খটকা লাগছে। আচ্ছা আচ্ছা, তুই যে মহিলাটাকে দেখেছিস সে দেখতে কেমন রে? দিদি, পুতুল। চল চল, এখনই চল। পুতুল, তুই ওখানে গেলে কি করে? দিদি, ওকে প্রশ্ন পরে করো, আগে ওকে নামাও ওখান থেকে। তুই ওখানে আলমারির উপর গেলি কি করে? আগে ওকে ঘরে নিয়ে চলো দিদি। চল চল চল। দিদি, দেখে যা। দিদি, দিদি। কি রে, কি হল? এ কি, দেবী মূর্তিটা ভাঙলো কি করে? জানি না দিদি, সকালে উঠে পুজো দিতে এসে দেখি মূর্তিটা ভাঙা। মানে কি, এত বড় একটা মূর্তি ভেঙে গেল, কোনো আওয়াজ হলো না? কেউ কিছু দেখলোও না? রামু কাকাকে একবার জিজ্ঞেস করে দেখো তো। রামু কাকা, রামু কাকা। জি মা, বলেন। রামু কাকা, এই দেবী মূর্তিটা ভাঙলো কি করে? আমি তো দেখি নাই, এদিকে শেয়াল কুকুরের উৎপাত বেশি, হয়তো শেয়াল কুকুর ঢুকছিল। কি বলেন রামু কাকা, ঠাকুর ঘরে শেয়াল ঢুকবে কি করে? এইখানে তো অনেক কিছুই হয় মা, যেটা হওয়ার কথা না। সমস্যা নাই, আমি শহর থেকে আর একটা ভালো ঠাকুর এনে দিমু। আরেকটা ঠাকুর আর এটা এক না রামু কাকা, এটা আমার মায়ের হাতের ঠাকুর। ওসব কিছু না মা, সবই তো মূর্তি, সবই এক। আপনি চিন্তা করেন না, শহর থেকে এমন ঠাকুরই আমি এনে দিমু। আরে রামু কাকা শোনেন, এটা কোনো কথা হলো দিদি? ঠিক মতো কথা না শুনেই চলে গেল। এমন একটা লোককে রাখার কোনো মানে হয়? কিছু কইলেন? না না, কিছু বলিনি। আপনি যান, ঠাকুর আনার ব্যবস্থা করেন। আর আজ সন্ধ্যায় বাড়িতে শান্তি পুজো হবে, সব ব্যবস্থা করেন। জি আচ্ছা। দেখ দিদি, এসব কিন্তু আমার একদম ভালো লাগছে না। কাল থেকে যা হচ্ছে তাতে আমার মনে হচ্ছে না এই জায়গাটা পুতুল কিংবা আমাদের কারোর জন্যই ভালো। তুই চল তো আমার সাথে, আমরা আগের বাসায় যাব। আরে নতুন নতুন আসছি জন্য এমন হচ্ছে। অনেকদিন বাড়িটা খালি পড়েছিল না, খালি বাড়িতে এমন হয়। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুই যা, পুতুলের কাছে যা, আমি পুজোর ঘরটা পরিষ্কার করে আসছি। আর শোন, এই রামু কাকার আচরণও কিন্তু আমার একদম অদ্ভুত লাগে। ওসব নিয়ে ভাবিস না, বয়স হয়েছে তো, একা থাকে, তাই হয়তো এমন। তুই যা। আয় আয়
চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। তুমি আমার সাথে খেলতে এসেছো? চলো আমার সাথে। এখানেই খেলি। না, চলো আমার সাথে, আমি তোমাকে নিতে এসেছি। মা তো ছাদে যেতে নিষেধ করেছে, ছাদে গেলে মা বকবে। ছাদে না, ওই যে ওই ঘরে। চলো আমার সাথে, এসো। আচ্ছা চলো। কি ধুলা! তুমি এখানে কি করে থাকো? এসো, এদিকে এসো। কোথায় তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। এই যে পুতুল, এদিকে এসো। কোথায় কোথায় তুমি? কি সুন্দর পুতুল! তোমার নাম কি? আমার নাম পুতুল। এখন থেকে তুমি আমার সাথেই থাকবে। চলো আমরা রুমে যাই। পুতুল কোন দিকে যাচ্ছে সেটা বোঝার মতো বয়স ওর হয়নি। আর কে সে মহিলা, কেন ওকে দিকে নিয়ে যায়, সেসব প্রশ্ন পুতুলের মাথায় কখনো আসে না। এ বয়সে আসবার কথাও না। পুতুলকে যেই ঘরে ডেকে নিয়ে গিয়েছিল সেই ঘরটা বাড়ির একদম কোনায়, বিশাল এক স্টোর রুম। ঘরটাতে তালা দেওয়া না থাকলেও কখনো কেউ ওদিকে যায় না। স্টোর রুমের ভেতরে অনেক খেলনা। পুতুল ঘরে ঢোকার একটু পর তার সামনে আলমারির উপর থেকে একটা বাক্স পড়ে। পুতুল বাক্সটা খুলেই দেখে সেখানে একটা কালো রঙের পুতুল। পুতুলটা দেখতে খুব সুন্দর, সারা শরীর কালো, গায়ে একটা লাল জামা, চোখগুলো একদম সাদা, চোখের ভেতরে কোনো মনি নেই। ঘরের সবকিছুতে ধুলোবালি থাকলেও পুতুলটা একদম চকচক করছে। পুতুলটার হাসিটাও খুব সুন্দর, কিন্তু পুতুলের চোখে এসব কিছুই পড়েনি। পুতুলটা দেখে সে তাকে বন্ধু বানিয়ে নিয়েছে। সেই রাত্রে নীলা বাড়িতে পুজো রেখেছিল। গতকাল থেকে যা হচ্ছে তাতে নীলার মন কেমন যেন অশান্ত হয়ে আছে। পুজোর আয়োজনে ব্যস্ত থাকে নীলা জানেই না তার আদরে পুতুল কিসের দিকে এগোচ্ছে। নাও প্রসাদটা নাও। দিদি কোথায় গেল? এখানেই আছে। পুতুলকে তো দেখলাম না, পুতুল কই? এই তো এখানেই তো। আরে পুতুল, দিদি এইমাত্র এখানেই তো ছিল। কি রে, কি হলো? দিদি পুতুল কোথায় রে? তোর কাছেই তো ছিল। আমি ওকে প্রসাদটা দিতে আসলাম, তারপর পেছনে ফিরে দেখি নেই। আচ্ছা ঠিক আছে বাবা, বাচ্চা মানুষ, এখানে আশেপাশে হয়তো আছে, আমি খুঁজে দেখছি। এটা নিয়ে তো টেনশন করার কি আছে? না তুমি এগুলো বুঝবে না। গত 2 দিন ধরে খুব অদ্ভুত বিষয় ঘটছে, ওকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। পুতুল, মামনি। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ। আচ্ছা তুমি মার সামনে আসো না কেন? আমাকে এখানে দেখলে তো মা বকবে। কোথায় যাচ্ছ? তুমি চলে যাচ্ছ কেন? পুতুল, তুমি এখানে একা একা কি করছো মামনি? খেলছি। কার সাথে খেলছো? ওর সাথে। ওদিকে তো কেউ নেই মামনি, তুমি কার সাথে কথা বলছো? ও আমার বন্ধু, সিক্রেট ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে মামনি, তোমার মা তোমাকে খুঁজছে, চলো। দাঁড়াও, আমার বন্ধুটাকে সাথে নেই। এটা তোমার বন্ধু? বেশ অদ্ভুত পুতুল তো। আচ্ছা তোমাকে আরেকটা সিক্রেট বলবো। বলো। প্রমিস করো কাউকে বলবে না।
আচ্ছা ঠিক আছে, প্রমিস। না থাক, তোমাকে আরেকদিন বলবো, চলো। আচ্ছা, তোমাদের ওইদিকের ওই ঘরটা থেকে কেউ যায়? না, আমরা তো কেউ যাই না, ওটা তো বন্ধই থাকে। তাহলে পুতুল ওখানে কি করছিল? সেটাই ভাবছি, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে আমাকে বলো তো পুরো ব্যাপারটা। কাল রাত্রে দিদি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছে, কে যেন পুতুলকে ডাকছে। এবং আরো অদ্ভুত কথা হলো, স্বপ্নটা আমিও দেখেছি। একই দিনে একই স্বপ্ন দুজনের দেখা কিভাবে সম্ভব? এমন হয় মাঝে মাঝে, নতুন জায়গায় আসলে অনেক উল্টোপাল্টা চিন্তা মাথায় ঢুকতেই পারে। তুমি আর দিদি তো পুতুলকে নিয়ে সবসময় দুশ্চিন্তা করো, তাই হয়তো এমন হয়েছে। কিন্তু আগে কখনো তো এমন হয়নি। তবে আমি যখন পুতুলকে খুঁজতে গেলাম, ওই ঘরে বসে কার সাথে যেন কথা বলছিল। আমি যখন জিজ্ঞেস করলাম, ও আমাকে আঙ্গুল দিয়ে ইশারা করলো, কাকে যেন দেখালো, কিন্তু সেদিকে কেউ ছিল না। ব্যাপারটা আমার কাছে একটু খটকা লাগছে। এখানে আসার পর থেকে আমার কেমন যেন লাগছে। যাই হোক, অনেক রাত হয়েছে, তোমাকে তো যেতে হবে। হ্যাঁ, দিদির সাথে দেখা করে চলে যাব। তুমি এসব নিয়ে চিন্তা করো না, কোনো সমস্যা হলে আমাকে জানিও। আরেকটা কথা, তোমাদের ওই দারোয়ান কি যেন নাম তার? কে, রামু কাকা? হ্যাঁ, লোকটা কিন্তু বেশ অদ্ভুত, তার ব্যাপারে একটু খোঁজ খবর নিতে হবে। আমি না দিদিকেও বলেছি। আসলে উনি অনেক পুরনো লোক তো, বাবার খুব বিশ্বস্ত ছিলেন, তাই দিদি উনাকে কিছু বলেন না। যাই হোক, তোমার দিদিকে কিছু বলার দরকার নেই, আমি খোঁজ খবর নিয়ে দেখি। এত রাতে কে এলো? কে কে ওখানে? আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। কে আপনি? আমি কে? রামু কাকা, রামু কাকা। আমার খুব বিপদ, আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, ছোট বাচ্চাটা নিয়ে খুব বিপদে পড়েছি। আপনার সাথে কেউ আসেনি? হ্যাঁ, আমার হাজবেন্ড আছে ওই ওদিকের গাড়িতে, একটু চলুন না আমার সাথে। এত রাতে আমি কিভাবে যাব? আচ্ছা, আমি রামু কাকাকে বলে দিচ্ছি, উনি যাবে আপনার সাথে। আপনি একটু চলুন না প্লিজ, বেশি দেরি হয়ে গেলে আমার হাজবেন্ডকে বাঁচাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, চলুন। এ কি, ওই জঙ্গলের দিকে কোথায় যাচ্ছেন আপনি? চুপ, ও জেগে যাবে তো। আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? আপনার গাড়ি কোথায়? আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। এ কি, পুতুল? নীলামা, নীলামা ওইদিকে যাও না মা। নীলামা, ওইদিকে কোথায় যাচ্ছ? আমার পুতুলকে নিয়ে যাচ্ছে কাকা, আমার পুতুলকে নিয়ে কে যাচ্ছে। নিয়ে যাচ্ছে? এখানে কেউ নেই মা, তুমি চলো। না, ওই মহিলাটা কোলে আমার পুতুল কাকা, আমার এখানে পুতুলকে কোনো নিয়ে মহিলা যাচ্ছে। নেই, দেখো সামনে দেখো, জঙ্গলটা ভালো না মা, চলো এখান থেকে। না কাকা, আমি যাব না, আমার পুতুল। চলো মা, চলো আমার সাথে চলো, এখানে কেউ নাই, চলো চলো। ওই যে রামু কাকা, কে যেন কাঁদছে, আমার পুতুল। কেউ কাঁদছে না, কেউ কাঁদতেছে না, তুমি চলো মা, তুমি চলো। দিদি, দিদি, এখন কেমন লাগছে দিদি? পুতুল, আমার পুতুল। এই তো পুতুল এখানেই আছে দিদি। পুতুল, পুতুল কই গেলি? ওকে নিয়ে আয় আমার কাছে নিয়ে আয়, ওকে নিয়ে যাবে। তুমি প্লিজ একটু ঘুমানোর চেষ্টা করো দিদি, আমি ওকে নিয়ে আসছি।
পুতুল, তুমি কি বলেছ আমার মামুনিকে? কেন বলেছ? ও তোমার মামুনি নয় পুতুল, আমি তোমার মা। আমি তোমাকে নিয়ে যাব। না, আমি যাব না তোমার সাথে। তুমি পদা। চলো পুতুল, চলো আমার সাথে, আমি তোমাকে অনেক কিছু দেব। চলো। না, তোমার সাথে কাটতি। আমি তোমার সাথে কথা বলবো না। যাও তুমি। ঠিক আছে, আমি এখন যাচ্ছি, রাতে আবার আসবো, আমরা অনেক খেলবো। এই নাও তোমার পুতুলটা, এটাকে কখনো ধরে রাখবে না পুতুল, সব সময় সাথেই রাখবে। দরজার এপাশ থেকে মিষ্টি পুতুলের সব কথা শুনলো। শুধু শুনলই না, দেখলো কাল রাত থেকে নীলার প্রচন্ড জ্বর। নীলাকে মিষ্টি কিছুই বলতে পারছে না। সে যা দেখেছে তা হজমও করতে পারছে না। পুতুল একটা ছায়ামূর্তির সাথে কথা বলছিল। ঠিক ছায়ামূর্তিও নয়, লাল টুকটুকে শাড়ি পরা মহিলা। কি বিভৎস তার চেহারা! মিষ্টির হাত পা হিম হয়ে আসছে। আচ্ছা, কে সেই মহিলা? তাকে কখনো কোথাও দেখেছে বলে তো মিষ্টির মনে পড়ছে না। পুতুল এই ঘর থেকে যে কালো পুতুলটা পেয়েছে, সেটা শুরু থেকে মিষ্টির কখনোই ভালো লাগতো না। সবকিছু শোনার পর মিষ্টি বুঝতে পারলো যে ওই খেলনা পুতুলটাতেই কোনো রহস্য আছে। মহিলাটাকে দেখার পর থেকে কিছুক্ষণ পর পর মিষ্টির সারা শরীর কাঁটা দিয়ে উঠছে। কি করবে মিষ্টি কিছুই বুঝতে পারছে না। তবে এতটুকু বুঝতে পারলো, যেভাবেই হোক ওই কালো খেলনা পুতুলটাকে সরাতেই হবে। পুতুল, মামুনি এদিকে এসো তো। আমি খেলছি তো। আগে এসো এদিকে, আমি আসতে বলছি না। কি বলো? তোমার ওই পুতুলটা আমাকে দিয়ে দাও। কেন? এটা তো সুন্দর না, আমি তোমাকে আরেকটা সুন্দর পুতুল এনে দেব। না, ও আমার বন্ধু। আমি তোমাকে এর চেয়ে সুন্দর একটা পুতুল এনে দেব মামুনি, ও তোমার বন্ধু হবে। না, আমি দেব না। দাও পুতুল, মাসির কথা শুনতে হয়। না, আমি দেব না। পুতুল, সবকিছু নিয়ে জেদ করতে হয় না। দাও দাও বলছি। পুতুলটা দে ওকে। কে কে আপনি? পুতুলটা দে ওকে, দে বলছি। না, আপনি আপনি বাড়ির ভেতরে ঢুকলেন কি করে? রামু কাকা, রামু কাকা, দিদি। ওকে কাঁদাচ্ছিস কেন? দে ওকে পুতুলটা দে। মাসি, তুমি ভয় পাচ্ছ কেন? ও তো আমার বন্ধু। চুপ করো পুতুল, ও তোমার বন্ধু না। এসো আমার কাছে এসো। পুতুল এসো, চলো আমার সাথে চলো। পুতুল, পুতুল যাস না, এদিকে আয়, যাস না পুতুল। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। পুতুল, কই গিয়েছিলি মামুনি? মায়ের কাছে। এই তো, আমি তো তোর মা। কি বলিস তুই মা? না, তুমি আমার মা না। ওই যে বসে আছে, ও আমার মা। ওদিকে তো কেউ নেই মা। কি হলো তোর? আছে, ওই তো ওখানে বসে আছে। উফ, তুমি দেখতে পাচ্ছ না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, এখন চল আমার সাথে। না, আমি তোমার সাথে যাব না। আমি আমার মায়ের সাথে যাব। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। পুতুল, শোন মা। পুতুল, পুতুল, কি হলো আমার মেয়েটা? পুতুল। বাঁধন, এখন তো কিছুই বুঝতে পারছি না। এরপর থেকে পুতুল খুব অদ্ভুত আচরণ করছে। আমার আর দিদির সাথে কথা বলা একরকম বন্ধই করে দিয়েছে। আমি কালই আসছি। পুতুল কোথায়? ওর মার সাথে ঘুমোচ্ছে। এখন তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, সব ঠিক হয়ে যাবে।
ঘুমানোর তো চেষ্টা করছি, কিন্তু ঘুম তো আসছে না। মাসি, মাসি, ফোনটা একটু রাখো তো, আমি একটু পরে ফোন করছি। পুতুল, পুতুল, মাসি, এই যে এদিকে এসো মাসি। ওদিকে কই যাচ্ছিস পুতুল? যাস না। কার সাথে যাচ্ছিস তুই? তুমি আসো মাসি, চলো আমার সাথে। মিষ্টিমা, রামু কাকা, পুতুল, পুতুল ডাকছে আমাকে। ডাকুক, ওর কাছে যাইও না। এসব আপনি কি বলছেন রামু কাকা? পুতুল আমাকে ডাকছে, আমি যাব না? না, যাইও না, ও আর তোমার পুতুল নেই। কি বলছেন আপনি? আপনার মাথা কি ঠিক আছে? আমি বাড়ির বাইরে থাকলেও গত 2 দিন ধইরা বাড়ির ভেতরে কি হইতাছে সবই দেখতাছি। পুতুল রে বাঁচাইতে হইলে এখান থেকে চইলা যান। কিন্তু কেন? যতটুকু কইছি এর থেকে বেশি কিছু আর আমি কইতে পারুম না। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এইখান থেকে চইলা যান। আর পুতুল রে নিয়া চিন্তা কইরেন না, ওরে আমি নিয়ে আইতাছি। মিষ্টি ঘরে চলে গেল। রামুর কথা সে কিছুই বুঝতে পারছে না। অনেক চেষ্টা করলেও রামু তাকে কিছুই বলছে না। মিষ্টি ঘরে গিয়ে অপেক্ষা করছে পুতুলের ঘরে ফেরার। কিছুক্ষণ পরেই রামু পুতুলকে নিয়ে ফিরে এলো। রামু লোকটাকে তার প্রথম থেকেই সুবিধার বলে মনে হচ্ছে না। রামু নিশ্চয়ই অনেক কিছু জানে, কিন্তু সহজে সে কিছুই বলবে না। রাতটা কোনো মতে পার হলেই কাল বাঁধন এলেই রামুকে ভালোভাবে জিজ্ঞেস করতে হবে। সারা রাত 2 চোখে ঘুম হলো না মিষ্টির। সকাল 10টায় বাঁধন এলে কাল রাতের কথা সবকিছু তাকে খুলে বলল মিষ্টি। সবকিছু শুনে বাঁধনেরও মনে হলো এই রামুর সব রহস্য উন্মোচন করতে পারবে। তারা দুজনে গিয়ে নীলাকে সব জানালো। সবকিছু শুনে নীলা, মিষ্টি আর বাঁধন গেল রামুর কাছে। আপনি যা জানেন সবকিছু আমাদেরকে খুলে বলুন রামু কাকা। আমি কিছু জানি না। জানেন না মানে কি? আপনি কাল রাতে আমাকে বললেন না এখান থেকে চলে যেতে? না জানলে আপনি সেটা কি করে বললেন? আর কাল রাতে আপনি পুতুলকে কোথা থেকে নিয়ে এলেন? পুতুল যে জঙ্গলের দিকে যাইতেছিল আমি দেখছি, তাই নিয়ে আইছি। এর চেয়ে বেশি কিছু জানি না। না জানলে কি করে জানাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। সবকিছু বললে আপনার জন্যই ভালো। বাঁধন 1 মিনিট। রামু কাকা, আমাকে আপনি সেই ছোটবেলা থেকে দেখছেন। আপনার চোখের সামনেই তো বড় হলাম। বাবা চলে যাওয়ার পর আমার আর মিষ্টির দেখাশোনা আপনিই করেছেন। আপনাকে আমি বাবার মতোই দেখি। জীবনের কথাও তো আপনি সবই জানেন। ও চলে যাওয়ার পর মেয়েটাকে নিয়ে আমি বেঁচে আছি। মেয়েটার যদি কিছু হয় তাহলে আমি বাঁচব না কাকা। আপনি যা জানেন আমাকে বলেন। আমার অতটুকু মেয়ে 3 দিন ধরে কিচ্ছু খায়নি। আমার মেয়েটা মরে যাবে কাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে নীলামা, আমি কইতাছি। তোমার জামাই কই আছে তা জানো? না কাকা, আমি কিছু জানি না। ও চলে যাওয়ার পর আমার সাথে আর কোনো যোগাযোগ হয়নি। শুধু একটা চিঠি পাঠিয়েছিল একবার, লিখেছিল বিয়ে করেছে। তাই আর আমিও কোনো যোগাযোগ করিনি। না মা, ও বিয়ে করে নাই। কি বলছেন আপনি? আপনি জানলেন কি করে? আমি অনেক কিছু জানি। আমি সব কইতাছি। 4 বছর আগের কথা। তোমার জামাই তোমারে নিয়ে শহরে যাওয়ানোর কিছুদিন পরেই আবার এইখানে আইছিল, তার কিছু বন্ধু বান্ধব লইয়া। হ্যাঁ আমি জানি। ওরা কিছু বন্ধুরা মিলে বেড়াতে এসেছিল। পুতুল তখন অনেক ছোট, কোলের বাচ্চা, তাই আমি সাথে আসতে পারিনি। আমার একটা ভাগ্নি আছিল, আখি নাম। তোমার মনে পড়ে নীলামা? মাঝে মাঝে এইখানে আইতো। হ্যাঁ মনে আছে। ওই দিনও এখানেই ছিল। তোমার জামাইয়ের সাথে সেদিন তার মেলা কথাবার্তা হয়। এরপর থেকে তোমার জামাই প্রায় এইখানে আইতো। ব্যাপারটা আমার কাছেও ঠিক ভালো ঠেহে নাই। আমি বাধাও দিছিলাম, কিন্তু কাম হয় নাই। আপনি আমাকে একবার জানালেন না কেন কাকা?
আমি অনেকবার জানানোর চেষ্টা করছি, জানাইতে দেয় নাই। তারপর এভাবে আর কতদিন? তুমি নীলাকে সব জানিয়ে দিলেই তো পারো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? নীলা এগুলো কখনোই মেনে নেবে না। আমি কিছু জানি না, আমার এখানে একা থাকতে ভালো লাগে না। তুমি কতদিন পর পর আসো, আর মামাও আমার সাথে ঠিকমতো কথা বলে না। আমাকে একটু সময় দাও, আমি একটু ভেবে দেখি। আর আমি তোমাকে টাকা পাঠাচ্ছি, তোমার থাকতে তো কোনো সমস্যা হচ্ছে না। শুধু টাকা দিয়ে সবকিছু হয় না। নীলার সাথে তো তুমি অনেক সময় থাকো, কিন্তু আমিও তো তোমার স্ত্রী, তাহলে আমার সাথে কেন থাকো না? এসব ছেলে মানুষই প্রশ্নের উত্তর নেই আমার কাছে আখি, তুমি খুব ভালো করে জানো। আর আমি তোমাকে বিয়ে করতে চাইনি, তুমি একরকম জোর করেই করেছো। বিয়ে করতে চাওনি? তাহলে সেদিন রাতে যা হলো সেটার পর আমি কি করতাম? আমার এসব কথা বলতে ভালো লাগছে না, তুমি এখন ফোনটা রাখো, আমি ব্যস্ত আছি। তুমি কবে আসবে? তোমার সাথে আরো জরুরি কথা আছে আমার। পুতুলকে নিয়ে কালকে একটু বের হতে হবে আমার, কাল পারবো না, আমি 2 দিন পরে আসবো, এখন রাখছি। হ্যালো হ্যালো রিমন, রামু কাকা কেমন আছেন? ভালো। নীলামা কেমন আছে? ভালো আছে। আখি কোথায়? ভেতরেই আছে, যান। বাবা, একটা কথা, নীলামা খুব ভালো মেয়ে, আমি ছোটকাল থেকে দেখতেছি তো। নীলামার সাথে ঠিক হইতাছে না। আখি আমার নিজের ভাগ্নি, তারপরেও কইতাছি আপনার একটা ছোট মাইয়া আছে। আমি জানি কাকা, আসলে কি থেকে যে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না। তবে আজ আমি আখির সাথেই কথা বলতে এসেছি। এভাবে কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব না। যা ভালো মনে করেন তাই করেন। আখি ভেতরেই আছে, যান। কাকা, আর একটা কথা, আপনি নীলাকে কিছু বলবেন না প্লিজ। ঠিক আছে। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ আখি? দিয়ে যা। আখি, তুমি এসেছো? আমি কখন থেকে অপেক্ষা করছি। এই পুতুলটা তুমি কোথায় পেলে আখি? আমি নিজে বানিয়েছি। কিন্তু কেন? সেটা বলার জন্যই তো সেই কবে থেকে তোমাকে আসতে বলছি। তোমার সময় হয় না? আমারও তোমার সাথে খুব জরুরি কথা আছে আখি। তোমার সব কথা পড়ে, আগে আমার কথা শুনলে খুশিতে তোমার সব কথা বন্ধ হয়ে যাবে। কি কথা আখি, বলো। আমি প্রেগন্যান্ট। মানে কি এসবের? অমন করে বলছো কেন? তুমি খুশি হওনি? এটা সম্ভব না আখি, আমি তোমাকে এসব বলতেই এসেছিলাম। নীলাকে আমি ছাড়তে পারবো না। তোমার সাথে যাই কিছু হয়েছে সব ভুলে হয়েছে। ইট ওয়াজ আ মিস্টেক। ভুল? কোনটা ভুল রিমন? আমি তোমার জন্য টাকা রেখে যাচ্ছি, তুমি অ্যাবর্শন করে ফেলো। আর তোমার নামে আমি কিছু টাকা ব্যাংকেও রেখে দিচ্ছি। নীলাকে বলেছি এ বাড়িটা বিক্রি করে দিচ্ছি আমি। নীলার কাছ থেকে বাড়িটা নিয়ে আমি তোমাকে লিখে দেব, তুমি ডিভোর্স পেপারে সাইন করে দাও। রিমন, এত সহজে সবকিছু শেষ করে দিতে যাচ্ছ? পুতুলকে যদি অ্যাবর্শন করাতে হতো তাহলে তুমি মেনে নিতে? আখি, যা মুখে আসবে তাই বলবে তুমি। তোমার যা যা দরকার তা তো আমি দিচ্ছি। তোমার আরো টাকার দরকার হলে বলো, আমি তাও দিচ্ছি, কিন্তু নীলা আর পুতুলকে ছাড়তে পারবো না। ও, ওদেরকে ছাড়তে পারবে না আর আমাকে ছেড়ে দেবে? এত সহজ না রিমন। আমার বাচ্চার কোনো কিছু আমি হতে দেব না, আর তোমাকে কোথাও যেতে দেব না। আমি আজই নীলাকে সবকিছু জানিয়ে দেব। তোমার যা খুশি তুমি তাই করো, আমি সবকিছু ছেড়ে চলে যাব, কারোর সাথে কোনো যোগাযোগ করব না। তোমার যাকে জানানোর তাকে জানাও। রিমন, কোথায় যাচ্ছ? যেও না রিমন। আখি, আমি আগেই কইছিলাম, যেই দিকে তুই পা বাড়াইতেছস সেই রাস্তাটা ভালো না। এখন কাইন্দা কোনো লাভ নাই। মামা, ওকে থামতে বলো। যে হঠাৎ কইরা আসে সে হঠাৎ কইরাই চলে যায়, ও আর আইব না। তোর এই বাচ্চা তুই রাখিস না। না, আমি কাউকে শান্তি মতো থাকতে দিব না, কাউকে না। আখি, আখি কই যাইতেছস? আমার কথা শোন আখি। আখি দরজা খোল।
আমি রিমনের সাথে কথা কমু। পাগলামো করিস না, দরজা খোল আখি। ওদেরকে বলে দিও মামা, আমি আবার আসবো, আমি আবার ফিরে আসবো। ওইখানে ওই বন্ধ ঘরটার সিলিং ফ্যানের সাথে ঝুলা ছিল। আমি অনেক কষ্ট কইরা লাশটা নামাইছি। এরপর রিমনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, সে কোনোভাবেই যোগাযোগ করে নাই। লাশটার সৎকার করাইতে পারি নাই। এসব কথা আপনি আমাকে আগে জানাননি কেন কাকা? এরপর থেকে প্রত্যেকটা রাত কেমনে যে কাটতেছে আমার। আমি যখনই জানাইতে যাইছি তখনই আমার সামনে এসে খাড়ায়, জানাইতে দেয় না। কিন্তু কেন? জানাইলে তো তুমি আর এখানে আইতে না। ও তোমার উপর প্রতিশোধ নিতে চায়। ও মনে করে পুতুলের জন্য রিমন ওরে সাইরা চলে গেছে, তাই ও পুতুল রে নিয়ে যাইতে চায়। পুতুল ছাড়া আমার তো আর কেউ নেই কাকা, এখন আমি কি করব? রিমন রিমন যদি এইখানে আসে তাইলে পুতুল মা বাইসা যাইতে পারে। রিমন আসলে কি হবে কাকা? আখি ওরে খুব ভালোবাসতো। রিমন ছাড়া আর কিছুই বুঝতো না। রিমন যদি আইসা ওর কাছে মাপ চাইতো তাইলে তাইলে হয়তো পুতুল মা বাইসা যাইতো। কিন্তু ওর সাথে তো আমার কোনো যোগাযোগ নেই। আমি এখন ওকে কোথায় খুঁজে পাবো? তা তো আমি জানি না মা, দুনিয়া বহুত ছোট, খুঁজলে হয়তো পাইয়াও যাইতে পারো। পেতে আমাকে হবে রামু কাকা। রিমনের ভুলের শাস্তি আমার পুতুল পাবে এটা হয় না। আমি আজই পুতুলকে নিয়ে এখান থেকে চলে যাব। না মা, তুমি আবার ভুল করতেছ। এইখান থেকে চলে গেলে সমস্যার সমাধান হইব না। তুমি যেইখানেই যাইবা ও তোমাকে লগেই যাইব। কিন্তু এখানে থাকলে তো আমি পুতুলকে বাঁচাতে পারবো না। রিমনকে খুঁজে বের করতে কদিন তো লাগবে। এর মধ্যে যদি পুতুল মারে একটু চোখে চোখে রাখো কয়দিন, ওরে একা ছাইরো না। আমি ওই ঘরটাতে তালা দিয়ে দিতেছি। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আমাকে তুমি কবে নিয়ে যাবে? মাকেও সাথে নিয়ে যাব। না, আমি শুধু তোমাকে নিতে এসেছি। কিন্তু আমি চলে গেলে তো মা কাঁদবে, মিষ্টিও কাঁদবে। মিষ্টি আমার পুতুল, এখন কি করব আমি? যেভাবেই হোক ওর বাবাকে খুঁজে বের করতে হবে। মিষ্টি, তুই যেভাবেই হোক ওর বাবাকে খুঁজে বের কর। মামুনি, হ্যাঁ মা বল। আমার ক্ষুধা লেগেছে মামুনি, খেতে দাও। এই তো মামুনি, আমি এখনই সেরেলাক করে দিচ্ছি। আমি সেরেলাক খাবো না, ওটা খাবো। পুতুল যেদিকে ইশারা করলো নীলা সেদিকে তাকিয়ে দেখে সেখানে একটা বেড়াল মরে পড়ে আছে। মিষ্টি আর নীলার সামনেই পুতুল এক কামড়ে সে মরা বিড়ালের মাথাটা আলাদা করে ফেলল। এই দৃশ্য দেখার পর নীলা স্বাভাবিক অবস্থায় থাকতে পারল না, সে জ্ঞান হারিয়ে ফেলল। একদিকে নীলা আর একদিকে পুতুলকে এভাবে অস্বাভাবিক অবস্থায় দেখে মিষ্টি কিছুই বুঝতে পারছে না যে কি করবে। তবে সে এতটুকু বুঝতে পারছে যে পুতুল তাদের আয়ত্তের বাইরে চলে গেছে। এই মুহূর্তে কিছু করতে না পারলে অনেক দেরি হয়ে যাবে। খুব তাড়াতাড়ি কিছু না করলে পুতুলকে একেবারে হারিয়ে ফেলতে হবে। পরদিন বাঁধন ফিরে এলো, সাথে রিমনেরও খোঁজ নিয়ে এলো। অনেক কষ্ট করে রিমনের আগের অফিস থেকে তার খোঁজ পাওয়া গেছে। প্রথমে রিমন যোগাযোগ করতে না চাইলেও পুতুলের কথা শুনে সে আসতে রাজি হয়। রিমনের শহর ছেড়ে অনেক দূরে চলে গেছে, সেখান থেকে আসতে তার একদিন সময় লাগবে। এই একদিন কিভাবে কাটবে নীলার তা জানা নেই। তবে শুধু এতটুকু জানে যে এভাবেই হোক মেয়েকে বাঁচাতে হবে। একদিন পার হয়ে গেল, পুতুলের অস্বাভাবিক আচরণ বেড়েই চলেছে। একদিন পর রিমন এলো।
কেমন আছো নীলা? আমি কেমন আছি তা বলতে আমি তোমাকে এখানে ডাকিনি। তোমার পাপের শাস্তি আমার মেয়ে পাক, আমি তা চাই না। আমি আমার মেয়েকে সুস্থ দেখতে চাই রিমন। এভাবে বলছো কেন নীলা? ও কি তোমার একার মেয়ে? হ্যাঁ, ও আমার একার মেয়ে, আর কারো ওর ওপর কোনো অধিকার নেই। পুতুল কোথায়? ওই ঘরটাতেই আছে। ঠিক আছে, আমি যাচ্ছি। পুতুল, এসেছো? অনেকদিন ধরে আমি তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ মা, আমার কাছে এসো। চাঁদ মামা দেখতে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। কে? চিনতে পারছো না? কতদিন ধরে আমি আজকের দিনটার জন্য অপেক্ষা করেছি। আখি, কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো শুনেছিলাম তুমি মারা গেছো। মানুষ মরে গেলে সব শেষ হয়ে যায় রিমন। সেদিন পেছন থেকে আমি কত ডেকেছিলাম, তুমি আসোনি। কেন আসোনি রিমন? এই পুতুলের জন্য? এখন আমি ওকে নিয়ে যাব। পুতুল কোনো দোষ করেনি, ওকে ছেড়ে দাও। তোমার আমাকে দরকার ছিল, আমি তো এসেছি। আর কি চাও তুমি? অনেক কিছু রিমন, অনেক কিছু চাই আমি। আর অনেক হিসেব বাকি আছে। দোষ তো আমার বাচ্চাটাও করেনি রিমন। পুতুলকে তুমি ছেড়ে দাও প্লিজ। তোমার যা প্রতিশোধ নেবার তুমি আমার কাছে নাও। তোমার চোখের সামনে তোমার মেয়েকে একটু একটু করে মরতে দেখবে, এটাই আমার প্রতিশোধ। আমি ওকে ছাড়বো না। পুতুল, পুতুল, চলো আমার সাথে। না না পুতুল, ওর সাথে যেও না মামুনি। তুমি আমার সাথে এসো। পুতুল, আমার কথা শোনো। পুতুল, আপনার জন্য আমাদের এই অবস্থা। আমার দিদির জীবনটা আপনি নষ্ট করেছেন। এখন আপনার এইসব পাপের শাস্তি ওই বাচ্চাটা ভোগ করছে। আমি জানি সব দোষ আমার। দোষ স্বীকার করে কোনো সমস্যার সমাধান হয় না। আজ রাতের মধ্যে কিছু একটা না করলে পুতুলকে বাঁচানো যাবে না। আমি জানি কি করতে হবে। আচ্ছা নীলা, রামু কাকা তোমাকে বলেছিল আখিকে কোথায় কবর দিয়েছে? জায়গাটা চেনো তুমি? হ্যাঁ চিনি। আমাকে একটু নিয়ে যাবে সেখানে? ওখানে গিয়ে কি করবে? ওর লাশটা পুড়িয়ে দিতে হবে। রামু কাকা বলেছিল না, কবর দেবার সময় ওর জানাজা করানো হয়নি। ওর লাশটা পুড়িয়ে দিতে হবে। ঠিক আছে, আমি রামু কাকাকে ডাকছি। মিষ্টি, তুই পুতুলের সাথে এখানেই থাক। কিন্তু দিদি, পুতুলকে এখানে একা রেখে যাওয়া ঠিক হবে না। তুই পুতুলের সাথে থাক, আমরা আসছি। নীলা, রিমন আর রামু গেল আখির কবরের দিকে। তারা বেশ অবাক হলো। তারা গিয়ে কবরের উপরে কেরোসিন দিয়ে কবরটা জ্বালিয়ে দিল, অথচ কোনো অশরীরী উপস্থিতি তারা অনুভব করতে পারল না। তবুও মনে হলো পুতুলকে হয়তো তারা বাঁচাতে পেরেছে। তবে নীলা সিদ্ধান্ত নিয়েছিল রিমনকে সে মাফ করবে না। কালই সে পুতুল আর মিষ্টিকে নিয়ে এখান থেকে চলে যাবে, বাড়িটাও বিক্রি করে দেবে। বাড়িতে ফিরে নীলা দেখে বাড়ির দরজা খোলা। সে দরজা থেকে অনেকবার মিষ্টিকে ডাকও দেয়, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসে না। কেমন যেন একটু কুডাক ডেকে ওঠে নীলার মনে। ভেতরে ঢুকে সারা বাড়ি খুঁজেও কোথাও মিষ্টিকে দেখতে পায়নি। হঠাৎ তার চোখ যায় সেই ঘরটার দিকে। ঘরটার রামু তালা দিয়ে রেখেছিল, কিন্তু ঘরের সামনে গিয়ে দেখে কোনো তালা নেই, দরজাটা ফাঁক করে রাখা। এরপর ভেতরে গিয়ে নীলা যা দেখে তাতে সে নিজের চোখকে বিশ্বাস করাতে পারে না। মিষ্টির লাশটা তখনও চোখ খুলেই আছে, চারপাশ রক্তে ভেসে যাচ্ছে। তার মেয়ে পুতুল কোথাও নেই, তবে পাশে আছে ওই কালো খেলনা পুতুলটা। তবে কালো খেলনা পুতুলটার মুখটা অদ্ভুতভাবে বদলে গেছে। কালো পুতুলটা দেখতে ঠিক তার মেয়ে পুতুলের মতো হয়ে গেছে, আর ঠোঁটের করে এক টুকরো বাঁকা হাসি।